পিকে জব ক্লাবের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো 41তম বিসিএস প্রিলিমিনারি সাম্প্রতিক বিষয়গুলি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। অর্থাৎ শুধু যে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব ব্যাপারটা তাই নয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করব। সেদিনই বলেছি যে অল্প স্বল্প আলোচনা করব, অর্থাৎ বেশি আলোচনা করব না। 20 থেকে 30 মিনিটের ক্লাস হবে। এর মধ্যে সাম্প্রতিক কিছু তথ্য দিব। অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে আপনাদের কাছে রেখে দিবেন এবং এটি এখন না পারলেও একটু পরেই বা আগামীকাল নোট করে ফেলবেন। খাতায় ছোট ছোট নোট করবেন। এটা আপনার জন্য খুবই মানে এই কাজগুলো যদি আপনি নিজে করতে যাইতেন আপনার অনেক পরিশ্রম হতো, নাম্বার 1। নাম্বার 2, শুধু পরিশ্রমেই আপনি পারতেন না, কারণ আপনি জানেন না যে কোন, মানে সবার কথা বলছি না, ম্যাক্সিমামের কথা বলছি, কেউ আর মাইন্ড করেন না। আপনি নিজে জানেনও না যে কোন বিষয়টুকু ইম্পর্টেন্ট সাম্প্রতিকে, বা কোন টপিকটুকু ইম্পর্টেন্ট, কোন টপিকটুকু পড়া দরকার, কোনটুকু পড়া উচিত। এটা হয়তো আপনার কাছে অজানাও থাকতে পারে। আপনি বিশাল এক বই কিনে সেই বইয়ে হাবুডুবু খেতেন, এতে আপনারই ক্ষতি হতো। তো আমি যেটি বলতে চাই, অনেকেই কমেন্টস করতেছেন, আসলে আমি কমেন্টস করতে গেলে পড়ানো কঠিন হয়ে যাবে। আপনারা কমেন্টস করতে থাকেন, আপনাদের কমেন্টসগুলো আমি পরবর্তীতে দেখে নিব। আচ্ছা, আমি দেখে নিব। তো যাই হোক, আপনার সাম্প্রতিক আলোচনা শুরু করলাম। অর্থাৎ পিকে জব ক্লাবের যে সার্ভিসটা, এই সার্ভিসটি মূলত রেগুলার, অর্থাৎ প্রায় সপ্তাহে 4 থেকে 5 দিন এটা চালু থাকবে। 41তম বিসিএস প্রিলিমিনারির আগ পর্যন্ত আপনাদেরকে তথ্য দিয়ে, সাজেশন দিয়ে, একজন সিনিয়র লার্নার হিসেবে আপনাকে পড়িয়ে, আপনাকে মোটিভেশন দিয়ে আপনার পাশে থাকবো। আপনি যেন হতাশ না হন, হতাশা যেন আপনাকে আঁকড়ে ধরতে না পারে। আপনি যেন সকল হতাশাকে বিসর্জন দিয়ে বা হতাশাকে দূরে রেখে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন। সেই লক্ষ্যে পিকে জব ক্লাব আপনাকে আগামী 41তম বিসিএস প্রিলিমিনারির আগ পর্যন্ত সেবা প্রদান করবে। এবং যারা ডাক্তার আছেন তাদেরও 26 তারিখে কেন্দ্র করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির যে সকল টপিকস থেকে প্রশ্ন হবে সেই টপিক ভিত্তিক সাজেশন, পাশাপাশি কিছু আলোচনা থাকবে। আপনারা আপনাদের পরিচিত ডাক্তারদেরকে গ্রুপে অ্যাড করতে পারেন বা ইনভাইট করতে পারেন। আপনারা যারা আছেন গ্রুপে তারা চাইলে লাইভটি শেয়ার করতে পারেন, কারণ শেয়ার করে প্রোফাইলে রেখে দিলে এটি আপনার জন্য খুব কাজে লাগবে। কারণ এই তথ্যগুলি আপনি নিজে এক জায়গায় গোছাতে আপনার যে পরিমাণের সময় কিল হবে, এই পরিমাণের সময় আপনার হাতে নাই। কারণ এখন প্রতিটি দিন আপনার জন্য অনেক অনেক বেশি মূল্যবান। কারণ এখন আপনাকে ওইভাবেই সময়টা চলে যাবে যে আপনি গুনতেছেন, দেখেন আজকে কিন্তু 15 তারিখ হয়ে গেছে, অর্থাৎ 19 তারিখ, আর 3 দিন পরেই কিন্তু 4 দিনেই কিন্তু আপনার 19 তারিখ। তার মানে আর তারপরে থাকবে মাত্র 2 মাস। হ্যাঁ, 3 দিন পরে বাকি থাকবে 2 মাস। এই 2 মাসও দেখবেন দেখতে দেখতে চলে যাচ্ছে, কিভাবে চলে গেছে আপনি নিজেও জানেন না। অতএব যেহেতু এটা আপনার মনের অজান্তেই, বা আপনি কাজ করতে করতে বা পড়তে পড়তে আপনার সময়টা চলে যাবে, কারণ টাইম ইজ টায়ার্ড ফর নান। হ্যাঁ, কারোর জন্য যেহেতু অপেক্ষা করেন, আপনার জন্য করবে না। অর্থাৎ আপনি পড়েন আর না পড়েন, আপনার কিন্তু এই 2 মাস সময় চলে যাবে। এই যে করোনাকালীন সময়ে পড়ুক আর না পড়ুক, যে স্টুডেন্ট যে পড়ছে তারও সময় চলে গেছে, যে পড়ে নাই তার সময় চলে গেছে। কিন্তু এক প্রকার স্টুডেন্ট আছে, সেদিন পরীক্ষার ডেট দেওয়ার পরে তাদের মনে হয়েছে যে হাই রে, আমাদের তো পড়া দরকার, করোনায় না পড়ে ভুল করছি। এখন অনেকেই ফোন করতেছে, অনেকেই এক্সাম ব্যাচ, অনেকেই ক্লাসের ব্যাচে জয়েন করতেছে, তারা যোগদান করতেছে, যোগদান করে তারা ক্লাস করতেছে। তো এই সময় মনে হলে আপনার হবে না, আপনাকে সময় কাজে লাগাতে হবে। করোনায় আমি অনেক ছেলে মেয়েদেরকে কত ছেলে মেয়েদেরকে টেবিলে রাখতে সক্ষম হয়েছি সেটা প্রকাশ করব না। তবে আমি পার্সোনালি সন্তুষ্ট যে আমি একজন প্রলয়, আমাকে মেনে বা আমার প্রতি শ্রদ্ধা দেখিয়ে বা আমার কথায় মোটিভেট হয়ে বা যে কোনোভাবেই হোক, এত বেশি পরিমাণে ছেলে মেয়ে, যে অঙ্কটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না,
যারা টেবিলে ছিল তারা তার ফলাফল ভোগ করবে। শুধু এইটুকুই বললাম, তারা ভালো একটা ফলাফল ভোগ করবে। অতএব যা হওয়ার হয়ে গেছে। এখন যদি আবার আপনি আফসোস করেন, হাইরে আমি কেন অ্যাড হইলাম না, আমি কেন কথা শুনলাম না, আফসোস করে লাভ নেই। আপনি আজকে থেকে শুরু করেন। আপনি যত আফসোস করবেন ততই আপনার লস। আপনাকে যদি হতাশা পেয়ে বসে, এই যে পেলাম না, না পাওয়ার হতাশা, না পাওয়ার আকাঙ্ক্ষা, এগুলো যদি আপনাকে আঁকড়ে ধরে, তাহলে আপনি আর অগ্রসর হতে পারবেন না। আপনি সফলতা থেকে পশ্চাৎমুখী অর্থাৎ পশ্চাতে চলে যাবেন। অতএব আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, চারপাশ দিয়ে আপনাকে অনেকে অনেক কথা বলবে। আমার যাদের সাথে ভালো সম্পর্ক, তাদের সুখ দুঃখের কথাগুলো আমি শুনি। বলছে মন খারাপ। মানে কেন মন খারাপ? বলে স্যার অমুক বলছে তোমার চাকরি হয় না, তুমি তো 1 বছর ধরে পড়তেছো। এখন ব্যাপারটা শুনেন, ব্যাপারটা হলো, এই কথা শুনে আপনি মন খারাপ করে পড়ালেখা বাদ দিয়ে দিলেন, বলেন আপনার লাভ না লস? অবশ্যই আপনার লস। আপনাকে যে ব্যক্তিটি বললো, কি লিখছেন, 7 ফেব্রুয়ারি থেকে মাস্টার্স এক্সাম স্টার্ট, সো সেক্ষেত্রে কিভাবে স্টাডি প্ল্যান করবো, আচ্ছা এটা নিয়ে কথা বলবো। গত রমজান থেকে আপনার মোটিভেশন নিয়ে টেবিলে বসতে পেরেছিলাম স্যার, থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার। তো আমি যেটি বলতে চাই যে একজন ব্যক্তি বললো 1 বছর ধরে পড়ছো, একটা চাকরিও হলো না। আরেকজন বলতেছে তুমি কি করছো, অমুকের তো হচ্ছে কিসের ম্যানেজার হয়েছে বললো, আরে এই ভুলে গেছি আর কি, মানে মনে রাখার মতো না আর কি। ওই যে কম্পিউটার শেখায় যেখানে কোচিং, সেখানকার ম্যানেজার হয়েছে। তো তার বাবা বলতেছে তুমি কি করছো 1 বছরে পড়ালেখা করে। ভাই বলেন, আমি জানি না আপনাদের বাবা মা আমার লাইভ দেখে কিনা বা দেখছে কিনা, অনেকেই দেখে, অনেকে বলেছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি আপনার সন্তানের প্রতি বিশ্বাস হারিয়েন না, আর সন্তানকে নেগেটিভ কথা বলে ফ্রাস্ট্রেট করেন না। কারণ আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনার সময়টা আর বর্তমান সময়টা এক না। আপনার সময়টা এমন সময় গেছে যখন ঘর থেকে টেনে নিয়ে চাকরি দেওয়া হয়েছে, কম্পিটিটর ছিল না। আপনারাও পড়ালেখা করেছেন, আপনারা ভালো পড়ালেখা করেছেন, আপনারা আমাদের যে ট্যালেন্ট সেটা মানি, কিন্তু এই পাশ করা ক্যান্ডিডেটের সংখ্যা খুবই সীমিত ছিল, কিন্তু পদ ছিল বেশি। আমাদের 2টা সমস্যা, একটা হলো 2000 পোস্টের জন্য লড়াই করবে 5 লাখ প্রার্থী, আর একটা হচ্ছে পদ শূন্য থাকা সত্ত্বেও সরকার নিয়োগ দিচ্ছে না। অর্থাৎ এখানে একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে, অর্থাৎ ওই পরিমাণে নিয়োগ দেওয়া হচ্ছে না। এই যে দুয়ে কষাঘাতে পড়ে আপনার বা আরেকজনের ছেলে মেয়ে, আমার ভাই বোন, অনেকে হচ্ছে এই কষাঘাতে পড়ে তার চাকরিটা হচ্ছে না। একজনের চাকরি না হলেই সে খারাপ স্টুডেন্ট, একজনের চাকরি না হলেই সে কিছু পারে না, সে কি করছে এটা বলে তিরস্কার করবেন না। এবং আমি সবাইকেই বলবো, কাউকে জিজ্ঞাসা করবেন না তোমার চাকরির কি খবর, তোমার কি চাকরি হয় নাই, তুমি তো অনেক দিন ধরে পড়ছো, কি করলা, অমুকের তো চাকরি হয়ে গেছে, এই কথাগুলো না বলবেন না। প্রতিটা মানুষ তার জায়গা থেকে প্রবল চেষ্টা করে, সে খুব চেষ্টা করে, চেষ্টার ত্রুটি নাই। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে এত বড় ধাক্কার পরে আর এক ধাক্কা হচ্ছে চাকরির পড়া, সম্পূর্ণ নতুন একটি বিষয়। তো এই নতুন বিষয়ের সাথে অ্যাডজাস্ট হতেও অনেক সময় লেগে যায়, সবাই একরকম না। প্লিজ আমি অভিভাবক সহ প্রত্যেককেই বলবো যে কখনোই আপনারা কাউকে এরকম ট্রিট করবেন না, বরং এই ট্রিট করার কারণে আপনার সন্তানের মধ্যে জেদ তৈরি হয় না, বরং সে ক্ষতিগ্রস্ত হয়। এই কাজটি আমরা করব না। এই কাজটি থেকে যদি বিরত থাকি, অন্ততপক্ষে আপনার বাবা মা আমার লাইভ না শুনলেও সম্ভব হলে তাকে এই কথাগুলি শুনিয়েন। এটাই সবচেয়ে বড় কথা। এখন প্রচুর কম্পিটিটর। আপনার কি মনে হয় যে প্রতি বছর যে 2000 ক্যাডার নিচ্ছে আর 2000 যোগ্য নাই, এটা আপনার মনে হচ্ছে? আর 5000 যোগ্য নাই, যোগ্য থাকার সত্ত্বেও ঝরে যাচ্ছে সামান্য মার্কসের জন্য। কেন? কারণ পোস্ট 2000,
এখন হয়তো আপনার সন্তান বা আপনার ভাই আপনার বোন চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হোক বা তার দূরদর্শিতার অভাবে হোক সে ওই জায়গাটা ক্রস করতে পারে নাই, তার মানে তাকে আপনি ধিক্কার দিতে পারেন না। অতএব আসুন আমরা সবাই সবাইকে সহযোগিতা করি, কাউকে কটাক্ষ না করি, ধিক্কার না দেই। ইভেন অনেক বন্ধুরাও বলে, আপনি না, কেউ আপনার বন্ধু সফল হয়ে গেছে, আপনি আনন্দিত হন, কষ্ট পাওয়ার দরকার নাই, তাহলে আমি কি করলাম? আপনি সফল হওয়ার জন্য ছুটেন। আমরা ভুল পথে চলি, আমরা এই কাজগুলোই ভুল করি, এই ভুলগুলোই আমাদেরকে নষ্ট করে দেয় জীবন। আপনি একজন ব্যক্তি কথা বললো যে কি করছো, চাকরি বাকরি হলো না, তার কথায় ফ্রাস্ট্রেট হবেন কেন? আপনি তো জানেন যে সে ভুল কথা বলছে, কারণ আমি 1 বছর পড়ছি, আমার প্রস্তুতি এখনো শানিত হয়নি, তাই আমার চাকরি হয়নি। তো তার কথায় আপনার তো এত বিরক্ত হওয়ার কোনো দরকার নাই। বুঝতে পেরেছেন? অতএব অতএব আমি যেটি বলতে চাই, কারো কথায় কান দিবেন না। আমি শেষ কথা বলে আমি ক্লাসে ঢুকবো। যে কথাটি বলবো, আমাদের মিজানুর রহমান দেখছে, ভালোবাসা অভিরাম দাদা, অনেকদিন পরে আপনাকে দেখলাম। মিজানুর রহমান কোথায় আছেন একটু যোগাযোগ রাখবেন। একজন মেধাবী স্টুডেন্ট মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী সন্তান, মেধাবী ছাত্র। যাই হোক, তো হচ্ছে শেষ কথা যেটি বলবো, সফলতার আগ পর্যন্ত লেগে থাকুন। কারো কথায় আপনার সফলতা ঠেকেও যাবে না, কারো কথার কারণে আপনার সফলতা অগ্রসরও হবে না। আপনার সফলতা আপনাকেই ছিনিয়ে আনতে হবে, আর আপনার সফলতা ছিনিয়ে আনার জন্য আপনাকেই পরিশ্রম করতে হবে, এবং আপনি আপনার কৃতকর্মের ফল আপনিই ভোগ করবেন, অন্য কেউ ভোগ করবে না। সো কারো দ্বারা প্রভাবিত হওয়ার কোনো দরকার নেই। আর একটা কথা মনে রাখবেন, আপনারা কারা বেশি হতাশ হন জানেন? যারা ভাবছেন আমি যদি জীবনে সরকারি চাকরি না পাই বা বিসিএস ক্যাডার না হই, তাহলে আমার জীবন শেষ, এই জীবন রেখে লাভ নেই। ভুল কথা, একদম ভুল কথা। বাংলাদেশের সব মানুষ বিসিএস ক্যাডার? আপনি চিন্তাটা এইভাবে করেন, তাহলে আর আপনার কষ্টটা হবে না, আপনার কষ্টটা কমে যাবে। সব মানুষই কি বিসিএস ক্যাডার? বলেন। আপনাকে বিসিএস ক্যাডারই হতে হবে? আপনি বিসিএস ক্যাডার হওয়ার জন্য চেষ্টা করলেন, আপনি কোনো কারণে হতে পারেন নাই, বা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করলেন, আপনি কোনো কারণে হতে পারেন নাই, আপনি উদ্যোক্তা হবেন, আপনি না হলে জব করবেন, অন্য জব করবেন। ভাই, সফলতার কোনো সংজ্ঞা হয় না। সফলতা হচ্ছে আপেক্ষিক বিষয়। সফলতা হচ্ছে আমি যে বিষয়টিকে চাচ্ছি ওই বিষয়টিকে পাইলে আমি সফল। আমি একটা মেয়ের সাথে রিলেশন করতে চাচ্ছি, সে রাজি হয়েছে, দ্যাটস গুড, আই এম সাকসেস। আমি মেয়েটাকে বিয়ে করতে চাইছি, তার সাথে বিয়ে হয়েছে, আই এম সাকসেস। দেখেন, সাকসেসের কিন্তু রূপ পরিবর্তন হচ্ছে। বিয়ে হয়েছে, আমার একটা সন্তান দরকার, ফাইন, সন্তান হয়ে গেছে, সাকসেস। এবার সন্তানের লেখাপড়া করা দরকার, সন্তান উচ্চশিক্ষিত হোক, সন্তান উচ্চশিক্ষিত হয়েছে, আই এম সাকসেস। সন্তানকে বিয়ে করানো দরকার, আমি দুনিয়া থেকে যাওয়ার আগে যেন সন্তান বিয়ে করে, বিয়ে করানো দরকার, সন্তান বিয়ে করছে, আই এম সাকসেস। আমি দুনিয়া থেকে যাওয়ার আগে একটু নাতিপুতি দেখতে চাই, নাতিপুতি হয়ে গেছে, সাকসেস। দেখেন, আপেক্ষিক। আপনি যে বিষয়টাকে চাচ্ছেন, আমি অনেকের মধ্যে দেখেছি অ্যাডমিন ক্যাডার হওয়ার পরও তার মধ্যে আকাঙ্ক্ষা কাজ করছে, আমি ফরেন ক্যাডার হতে পারতাম, ফরেন ক্যাডার হওয়া দরকার। দেখেন, অর্থাৎ আপনি মনে করতেছেন অ্যাডমিন ক্যাডার হলে আপনি সফল হবেন, আর একজন অ্যাডমিন ক্যাডার না হয়েও সে সফল না, আর একজন শিক্ষা ক্যাডার হয়ে সে ভাবছে আমি যদি জেনারেল ক্যাডারে যেতে পারতাম, তার মানে সে সফল না। সে শিক্ষা ক্যাডার থেকে জেনারেল ক্যাডার যাওয়ার যে করছে, টার্গেট করছে, তার মানে সে ওখানে ওই পর্যন্ত সফল। অর্থাৎ সফলতা কখনোই কোনো জায়গায় স্থিতিশীল থাকবে না, স্থির থাকবে না। এটা রূপ পরিগ্রহ হবে, রূপের পরিবর্তন হবে। অতএব এটা নিয়ে হাউকাউ করে লাভ নাই, হাহুতাশ করে লাভ নেই। সফলতা আপেক্ষিক বিষয়, সুখ সেটাও আপেক্ষিক বিষয়। সুখ হচ্ছে মানসিক বিষয়। আপনি বড় চাকরি পেয়েও অসুখে থাকতে পারেন। সুখ, এই সুখের ক্ষেত্রটা হচ্ছে নিজেকে তৈরি করে নিতে হয়, সম্পূর্ণই নিজেকে, এটাকে এনভায়রনমেন্টটাকে সৃষ্টি করতে হয়। এই সুখের পরিবেশ যদি আপনি সৃষ্টি করতে না পারেন, তাহলে আপনি সুখে থাকবেন না। অতএব এই সাকসেস অ্যান্ড হ্যাপিনেস এটা সম্পূর্ণই হচ্ছে আপনার উপরে নির্ভর করে।
আপনি মাথা থেকে ছেড়ে ফেলেন যে আপনাকে বিসিএস ক্যাডারই হতে হবে, আপনাকে গভর্নমেন্ট জবই পেতে হবে। বরং আপনি এটা চিন্তা করেন, আপনি চেষ্টা করবেন। যেমন আমাদের আমাদের ধর্মে আছে যে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম, যদিও ধর্মীয় কথাবার্তা ক্লাসে বলা ঠিক না। অর্থাৎ ফলের আশা করিয়া যে কর্ম করা হয় সেটা হচ্ছে সকাম কর্ম, আর ফলের আশা ত্যাগ করিয়া যে কর্ম করা হয় সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। এখন এখানে ধর্ম দেখিয়েছে যে সকাম কর্ম থেকে নিষ্কাম কর্মটা ভালো। অতএব আপনি ফলের আশা ত্যাগ করিয়া কর্ম সম্পাদন করেন, আপনি ভালো ফলাফল পাবেন। আর ফলের আশা ত্যাগ করিয়া যদি আপনি কর্ম করেন তাহলে অবশ্যই আপনার ফলের আশা ত্যাগ করিয়া যদি আপনি কর্ম করেন তাহলে দেখবেন আপনার মধ্যে হতাশা কাজ করবে না। আপনার মধ্যে হতাশা কাজ না করলে আপনার মাথা কুল থাকবে, মানে ঠান্ডা থাকবে। আর মাথা কুল থাকলে আপনি যে বিষয়গুলো পড়বেন সেই বিষয়গুলো মাথায় থাকবে। আপনি পড়ে স্বস্তি পাবেন, কাজ করে স্বস্তি পাবেন, খেয়ে স্বস্তি পাবেন, ঘুমিয়ে স্বস্তি পাবেন। সব কিছুতে আপনার মধ্যে একটা হ্যাপিনেস কাজ করবে। আর যদি আপনি সবসময় নিজেকে অসুখী মনে করেন তাহলে কিন্তু হবে না ভাই। অতএব নিজেকে সুখী ভাবতে শিখুন। আপনি নিজেকে সুখী ভাবতে শিখুন, আপনি অ্যাকচুয়ালি সুখী হবেন এবং সফল হবেন। এই সবাই লাইভটা শেয়ার করে দেন। আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেশজ উৎপাদন, সঞ্চয় ও বিনিয়োগ। বুঝছি মোটিভেশনাল কথা বেশি বলা হয়ে গেছে, পরে হজম হয় না। আমরা সাম্প্রতিক আলোচনা করব দেশজ উৎপাদন, সঞ্চয় ও বিনিয়োগ। এগুলো পড়তে গেলে আপনি প্রচুর পড়বেন। আপনাকে আমি ছোট্ট 2-1টি লাইন পড়িয়ে শেষ করে দিতে পারবো। দেশজ উৎপাদন, সঞ্চয় ও বিনিয়োগ, এটা শিরোনাম করবেন, মূল শিরোনাম। এটা করে আপনি আরেকটা সাব টাইটেল করবেন, এটা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি লিখবেন 2019-20 সাময়িক হিসাব অনুযায়ী 2019-20 সাময়িক হিসাব অনুযায়ী এই অর্থ বছরে, অর্থাৎ 2019-20 অর্থ বছরে 5.24% প্রবৃদ্ধি প্রাকলন করা হয়েছে। তাহলে আপনাকে প্রবৃদ্ধি প্রাকলন করা হয়েছে কত শতাংশ? 5.24%। এটা মাথায় ঢুকিয়ে ফেলেন, এটা গুরুত্বপূর্ণ, এটা মাথায় ঢুকিয়ে ফেলেন। 5.24%, এটা আপনার মাথায় ঢুকিয়ে ফেলেন। এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ 2019-20 আজকের ক্লাস করার আগে মাথায় ঢুকবেন এই বছরটা করোনা ভাইরাসের কারণে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই এই মহামারী। আর এই মহামারীর কারণে অর্থনৈতিক বলেন সর্বক্ষেত্রেই একটা প্রভাব সৃষ্টি করেছে। অতএব কিছু বিষয় আসবে হ্রাস, যেগুলো কম, সে বিষয়গুলো আপনাকে মেনে নিতেই হবে। আপনার হচ্ছে এই প্রবৃদ্ধি প্রাকলন হয়েছে 5.24%, এটি মাথায় নেন। আর এবার আমরা যেটা নিব সেটা হচ্ছে জিডিপি, অর্থাৎ মোট দেশজ উৎপাদন যেটা, সেটা সম্পর্কে জানবো। জিডিপি
যেটা হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা সম্পর্কে জানবো। অর্থাৎ এটা হচ্ছে দেশজ উৎপাদন। 2019-20 অর্থ বছরে 19-20 অর্থ বছরে 2,79,06,378 টাকা এটা মনে না রাখলেও চলবে, ফিগারটা আবার মনে রাখতে পারেন, কিন্তু যেটা আপনাকে মনে রাখতেই হবে সেটা হলো এই যে 2019-20 অর্থ বছরের মোট জিডিপি মানে দেশজ উৎপাদন হয়েছে তার টাকার অঙ্কে 2,79,06,378 কোটি। হ্যাঁ, 79,06,378 সরি 2,79,06,378 টাকা, 6,378 টাকা। অর্থাৎ এইটা হচ্ছে টাকার অঙ্কে। এটা আপনার মনে না রাখলে চলবে, আপনাকে যেটা মনে রাখতে হবে যেটা হচ্ছে এটা পূর্ববর্তী বছরের থেকে 9.99% বৃদ্ধি হয়েছে। অর্থাৎ এইটা আপনাকে মনে রাখতে হবে যে জিডিপি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, এটা আপনাকে মনে রাখতে হবে। জিডিপি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এটা আপনাকে মনে রাখতে হবে। 9.9% হারে এটা বৃদ্ধি পেয়েছে। এরপরে আসেন মাথাপিছু আয়। আমি জানি মাথাপিছু আয় সবাই পারেন, তারপরেও পড়াচ্ছি। 2019-20 অর্থ বছরে 1,74,888 টাকা। এখন বলেন পারেন কিনা? আমরা আয় করি টাকা, হিসেব করি ডলার, কেমনে হবে? পরীক্ষার জন্য ডলার করি। ও এটা সরি, আমি আসলে ঠিকই বলেছেন, এখানে ভুল করে ফেলেছি আমি। এটা হচ্ছে 27,96,378 কোটি টাকা। এক্সট্রিমলি সরি, আমি এই জন্য কনফিউজড হয়ে গিয়েছিলাম। আরে এখন আচ্ছা, যাও 27,96,378 কোটি টাকা। এটা 27,96,378 কোটি টাকা। এক্সট্রিমলি সরি এবং সবাইকে অনেক ধন্যবাদ। দেখেন তাহলে বৃদ্ধি পেয়েছে কত শতাংশ? 9.9%। আমি বললাম মাথাপিছু আয়, মাথাপিছু আয় কত? 1,74,888 টাকা। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে আমারটা কই, মানে আমার হিসাবেরটা কই? আমি তো এই মাসে 1,74,888 টাকা পাইনি। আসলে এই যে মোট জনসংখ্যা দিয়ে এটাকে ভাগ করা হয়, আপনি পাইলেন আর না পাইলেন তাতে কিছু আসে যায় না। হয়তো আপনি 1,74,000 পান নাই, আর একজন 1 কোটি পাইছে, বুঝেন নাই? এভারেজ। কিন্তু এইটাকে যদি আমরা মার্কিন ডলারে হিসাব করি তাহলে হবে 2,064 মার্কিন ডলার। মনে রাখবেন পরীক্ষায় এটাই থাকবে যদি মাথাপিছু আয় আসে, বা এটা থাকবে। আর এই পরীক্ষার আগ পর্যন্ত যদি মাথাপিছু আয় আবার বেড়ে যায় সেটা কিন্তু থাকবে না, কারণ এটা হলো অর্থনৈতিক সমীক্ষা। আপনার যা কিছু দিবে এই অর্থনৈতিক সমীক্ষা অনুসারেই কিন্তু দিবে, অন্য কিছু দিবে না। অতএব আপনি মনে রাখবেন 2,064 মার্কিন ডলার। এখানে 84 টাকা 73 পয়সা করে ধরা হয়েছে মার্কিন ডলার। পার মার্কিন ডলার হিসাব করলে 2,064 ডলার হয় আর কি। আপনি এটাকে এটা দিয়ে ভাগ করে দেখেন, তাই হবে আর কি। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনাকে সবই মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? আপনি পড়ে গেছেন বাজারের সব বইতে এরকমই তুলে দেওয়া আছে, কিন্তু আয় করেন টাকা
পড়ছেন ডলার, এখন টাকাও পড়তে হবে ভাই, খালি ডলার পড়লে হবে না। স্যার এত টাকা থাকতেও আমি ম্যাচ ভাড়া দিয়ে থাকি। আপনারটা আরেকজন খেয়ে ফেলছে ভাই, আপনারটা আরেকজন আয় করে, এই জন্য আপনি ম্যাচের ভাড়া দেন। আর জীবনে ম্যাচ ভাড়া না দিলে, হল লাইফ না থাকলে ছাত্র জীবনের তো পূর্ণাঙ্গতাই আসে না, বুঝেন নাই? পরিপূর্ণতা আসে না। নারীরা তো ইনকাম করে না, নারীরা ঘাড়ের পর বসে খায়, ইনকাম কই থেকে করবে? ঠিক আছে, অনেক নারীদের ঘাড়ের পর বসেও পুরুষরা খায় বর্তমান, বুঝেন নাই? এটা কিন্তু খুব ভালো কাজ। আসেন আমরা সেবা খাত নিয়ে একটু কথা বলি। সেবা খাত, সেবা খাত নিয়ে কথা বলবো। সেবা খাতে পূর্ববর্তী বছর থেকে 1.46%, আমি কিন্তু কোনো বই থেকে দিচ্ছি না, টোটালি গভর্নমেন্টের যে ওয়েব সেখান থেকে তথ্য দিচ্ছি, মানে অথেন্টিক তথ্য দিচ্ছি আপনাকে। আপনি কোনো বাজারের কোনো বই থেকে আপনাকে কোনো তথ্য দিচ্ছি না, বুঝতে পারছেন? স্যার অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের জন্য এগুলো পড়েন টুকটাক, আর আলোচনা করবো, সমস্যা নেই, আমার কোনো ইনকাম নাই, খালি খরচ। আচ্ছা আচ্ছা, দেখেন এগুলো গভর্নমেন্টের ওয়েব থেকে নেওয়া, অর্থাৎ এই বছরের যে প্রতিবেদন সেখান থেকে নিয়ে, আমি বাজারে কোনো বই থেকে তথ্য নিয়ে আপনাকে দিচ্ছি না। তো আসেন, সেবা খাত পূর্ববর্তী বছর থেকে হ্রাস পেয়েছে কত? 1.4% হ্রাস পেয়েছে। তাইলে বর্তমানে এই সেবা খাত রয়েছে 5.32%। তার মানে এই দুইটা যোগ করলে পূর্ববর্তী বছরেরটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ হ্রাস পেয়েছে কত? হ্রাস পেয়েছে 1.46%। হ্রাস পেয়েছে কত? 1.46%, যা পূর্ববর্তী বছরের থেকে, মানে যা বর্তমানে কত? বর্তমানে হচ্ছে 5.32%। এটা মনে রাখতে হবে, মানে আমি যেগুলো দিচ্ছি এগুলো আপনাকে মনে রাখতে হবে। এগুলো যে সাম্প্রতিক প্রশ্ন হিসেবে আসবে তাও না। বাংলাদেশ বিষয়গুলিতে অনেকগুলো অধ্যায় আছে, যেমন অর্থনৈতিক সমীক্ষা, ওটা বা যে অর্থনীতি বাণিজ্য যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু রেগুলার প্রশ্নের মধ্যে এগুলো চলে আসতে পারে। শুধু যে এগুলো সাম্প্রতিক আসবে ব্যাপারটা কিন্তু তা না। আমার কথা মনে হয় বুঝতে পেরেছেন? অতএব এইভাবে আপনার মনে করার কোনো কারণ নাই যে এগুলো শুধু আপনি সাম্প্রতিকের জন্য করবেন। এগুলো আপনাকে টোটালি করতে হবে। আর আমার যারা রেগুলার ব্যাচের স্টুডেন্ট আছেন, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, বাংলাদেশ বিষয়গুলি, বা যারা বিভিন্ন ব্যাচে আছেন তাদের বলছি আপনারা এগুলো নোট করবেন। এই প্রতিদিনের ছোট ছোট নোটগুলো করবেন। এই প্রতিদিনের এই ছোট ছোট নোটগুলো আপনারা করে এই নোটগুলো করে রেখে দিবেন। পরে আবার আমি আরেকবার আপনাদের গ্রুপে ক্লাস নিয়ে দিব, 2টা ক্লাসের মাধ্যমে শেষ করব। প্রতিদিন আমি মাত্র 20-30 মিনিটের জন্য আসব। আমার যারা মানে পেইড ব্যাচের স্টুডেন্ট, যাদের বাংলাদেশ শেষ হয়ে গেছে তারা আপডেট করবেন তথ্য, যাদের শেষ হয় নাই তারা নতুন করে পাবেন, টেনশন করার কোনো কারণ নাই। আমি সেবা খাত বললাম, এখন লিখবেন 2030 সালের মধ্যে সারা দেশে মোট 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আসতে পারে এই ধরনের ছোট প্রশ্নও কিন্তু আসতে পারে যে কত সালের মধ্যে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে 1 কোটি লোকের কর্মসংস্থান নিশ্চিত করার কথা বলা হয়েছে। মনে রাখবেন 2030 সাল, আপনাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। যে এই প্রশ্ন আসবে পরীক্ষায়, এই ধরনের ইগনোর করার আপনার একদম সুযোগ নাই। 2030 সাল সরকারের টার্গেট 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে 1 কোটি লোকের কর্মসংস্থানের সৃষ্টি করবে। বুঝতে পারছেন? এটা আমাদের মনে রাখতে হবে। আসেন each of doing business 2020 সূচকে বাংলাদেশের অবস্থান, অর্থাৎ এটা একটা প্রতিষ্ঠান
ইজ অফ ডুইং বিজনেস, এই প্রতিষ্ঠানটি 190টি দেশের মধ্যে 190টি দেশের মধ্যে জরিপ করে। সেই জরিপে বাংলাদেশ হয়েছে 168তম। আর এই যে বাংলাদেশ যে 168তম হয়েছে, এর উন্নয়নের জন্য বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বাংলাদেশ যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, এরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। অর্থাৎ এজ অফ ডুইং বিজনেস 2020 তাদের সূচকে 190টি দেশের মধ্যে বাংলাদেশ 168তম অবস্থানে আছে। এখন এই রেফারেন্স তুলে দিয়ে আপনার মানে ই করতে পারে, আপনাকে হচ্ছে এই জাস্ট প্রশ্ন করতে পারে এই প্রতিষ্ঠানের নাম তুলে দিয়ে যে এই সূচকে বাংলাদেশের অবস্থান কত। আপনি মনে রাখবেন এই সূচকে বাংলাদেশের অবস্থান 168তম। এরপরে মনে রাখবেন আন্তর্জাতিক মানের অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস। এই ছোট্ট ওয়ার্ডটি মনে রাখেন, এটাকে ইগনোর করেন না, কারণ এখন তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অর্থাৎ অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস, অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস। এই যে অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস, এটাকে মানে 2019 সালের ফেব্রুয়ারি মাসে এটি চালু করে। এটাকে ইগনোর করার সুযোগ নাই। হতে পারে যে এটি কবে চালু করে, এটা 2019 সালের ফেব্রুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এই সার্ভিসের পোর্টালের মাধ্যমে 21টি সেবা অনলাইন ভিত্তি প্রদত্ত হয়েছে। অর্থাৎ 21টি সেবা মানে এই উক্ত সার্ভিসের মাধ্যমে বা এই পোর্টালের মাধ্যমে 21টি সেবা অনলাইন ভিত্তি প্রদত্ত হয়েছে। অর্থাৎ আসতে পারে যে অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস, অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস এটি চালু হয় কবে? 2019 সালের ফেব্রুয়ারি মাসে। এটি এই অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ পোর্টালে কয়টি সেবা ভিত্তি তৈরি হয়েছে? 21টি তৈরি হয়েছে। এই ডিজিটটা আপনাকে মনে রাখতে হবে। এবার আসে কথা বলবো মূল্যস্ফীতি নিয়ে। মূল্যস্ফীতি এটা নিয়ে কথা বলবো। জুলাই 2019 থেকে জুন 2020 পর্যন্ত গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে। আপনার হারটা মনে রাখলেই হবে 5.65%। অর্থাৎ মূল্যস্ফীতির হার 5.65%। এটা আপনাকে মনে রাখতে হবে, মনে রাখতেই হবে, পরীক্ষা আসতেই পারে এগুলো। ঠিক আছে, এবার আসেন আমাদের বিদেশে যারা কাজ করে, অর্থাৎ আমরা যেখান থেকে ফরেন কারেন্সি পাই, আমরা তাদেরকে নিয়ে একটু কথা বলি। তারা চমক দেখিয়েছে, বিশাল চমক দেখিয়েছে। কি লিখতেছেন? 5.4। হ্যাঁ, আচ্ছা, আপনারা ব্যাকডেটেড কোনো কিছু লিখেন না, বুঝতে পেরেছেন? আমি যা পড়াচ্ছি সেটা মনে রাখেন। দেখেন 2019-20 অর্থবৎসরে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট 4.78 লক্ষ কর্মী বিদেশে গমন করে। বুঝতে পেরেছেন? কত থেকে কত? জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 2019-20 এই পরিমাণে কর্মী গমন করেছে। 2019-20 অর্থবৎসরে প্রবাসী কর্মীরা মোট
দেখেন 18,205.01 মিলিয়ন মার্কিন ডলার এটি পাঠিয়েছে। 18,205.01 মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছে। এটা হলো রেমিট্যান্স। এরা হচ্ছে রেমিট্যান্স যোদ্ধা, এটি পাঠিয়েছে। অবশ্যই এই ফিগারটি মনে রাখতে হবে, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের অবাক করেছে, বুঝতে পেরেছেন? এটি বিস্ময় হয়েছে করোনাকালীন সময়ে। এটা পূর্ববর্তী বছরের তুলনায় 10.87% বেশি। পূর্ববর্তী বছরের তুলনায় 10.87% বেশি। আপনি ধরে রাখেন এটা পরীক্ষায় চলেই আসছে, এই নিয়ত করে বা এটা চিন্তা করেই আপনি এটা পড়েন। ধরেই রাখেন এটা পরীক্ষায় আসছে, চিন্তা করেই পড়েন। এই আজকে লাইভটা শেয়ার কম করছেন, লাইভটা শেয়ার করেন। আপনারা গুলি করলো নাকি? আচ্ছা, লাইভটা শেয়ার করেন, কারণ হচ্ছে আপনারা লাইভ শেয়ার করলে আমি মোটিভেট হব। এবং আমি তো বলেছি সপ্তাহে 4-5 দিন আপনাদের 20-30 মিনিটের জন্য এসে শুধু সাম্প্রতিক আলোচনা করব তা না, গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করব, সাধারণ জ্ঞানে, যেগুলো আপনার আগামী 41তম বিসিএস এর জন্য কাজে লাগবে। অতএব আমাকে সহযোগিতা করেন, আমাকে মোটিভেট করেন। আমি তো আপনাদের শুধু মোটিভেট করি, আপনারা আমাকে মোটিভেট করার ব্যবস্থা করেন, বুঝতে পেরেছেন? তো এখানে আরো কিছু কথা আছে। গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে বর্ধিত ব্যয় লাঘব করা এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণকে উৎসাহিত করার জন্য রেমিটেন্সে 2% হারে প্রণোদনা দিচ্ছে সরকার। অর্থাৎ যদি বৈধভাবে রেমিটেন্স পাঠালে 2% হারে সরকার এখানে প্রণোদনা দিচ্ছে। মনে রাখবেন যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রণোদনা স্বরূপ সরকার কত শতাংশ ঘোষণা করেছে? মনে রাখবেন 2%। ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, ধরে রাখেন, পরীক্ষায় এসে গেছে, এটা মনে করে পড়েন। এরপরে করোনা ভাইরাস সংক্রমণে অর্থনৈতিক যে আঘাত আসছে, তা থেকে রপ্তানিমুখী শিল্প খাতের শ্রমিকদের বাঁচাতে 5,000 কোটি টাকার প্রণোদনা প্রদান করেছে। এটা কিন্তু আপনারা সবাই জানেন এবং করোনাকালীন সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে শুনেছেন যে আমাদের যারা রপ্তানিমুখী শিল্প খাতের শ্রমিক রয়েছে, অর্থাৎ এই খাতে 5,000 কোটি টাকার একটা প্রণোদনা ঘোষণা করেছিল, এটা আপনারা জানেন। তাহলে এখানে হচ্ছে 5,000 কোটি টাকা কারা? যারা রপ্তানিমুখী শিল্প খাতে আছে, এখানে হচ্ছে 5,000 কোটি। আর হচ্ছে যারা রেমিটেন্স যোদ্ধা, তারা বৈধ পথে যে রেমিটেন্স প্রেরণ করবে তার উপরে 2% হারে সরকার প্রণোদনা দিচ্ছে। আর 10.87% বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়, বুঝতে পেরেছেন? আজকে যা আলোচনা করলাম, আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনি কিভাবে নিয়েছেন বা কিভাবে জেনেছেন আমি জানি না। 2019-20 অর্থবছর রিয়াল 2019-20 অর্থবছর। তো আপনাদের সাথে এত সময় আলোচনা করলাম কিছু খুচরা জিনিসপত্র নিয়ে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আবার আগামী দিন আসব আরো কিছু নতুন জিনিস নিয়ে, নতুন বিষয় নিয়ে। মনে রাখবেন, আমি ক্লাসেও কোনো আননেসেসারি টপিকস পড়াই না। যেগুলো থেকে প্রশ্ন আসে বা আসবে শুধু সেই জায়গাটাকেই হাইলাইটস করার চেষ্টা করি। আমি গ্রুপেও কোনো শোনেন চামিলি, আমি প্রথমেই বলছি, আমি কোনো বাজারের বই দেখে আপনাদেরকে পড়াচ্ছি না। গভর্নমেন্টের যে অর্থনৈতিক সমীক্ষা যে ওয়েব, ওটা যদি ভুল থাকে তাহলে আমার তথ্য ভুল, আর ওটা যদি ভুল না থাকে আমারটা ভুল না। আপনি যে বাজারে যে বই রেফারেন্স দেন আমার কিছু করার নেই। কারণ হচ্ছে আমি কোনো বাজারের বই
রেফারেন্স আপনাকে দিচ্ছি না, আপনি গভর্নমেন্টের রেফারেন্স দিচ্ছি এবং সাম্প্রতিক আমি বাংলাদেশ বিষয়গুলিতে যা পড়াবো সব গভর্নমেন্টের রেফারেন্স আপনাকে পড়াবো। আন্তর্জাতিক যা পড়াবো আমি সব ওই ভালো ভালো পেপার সেই তথ্যগুলো আপনাকে আমি পড়াবো। দ্য ডিপ্লোম্যাট, প্রজেক্ট সিন্ডিকেট থেকে তথ্য নিয়েই আমি আপনাকে পড়াবো। অতএব আপনি আমার উপর আস্থা রাখতে পারেন, নো টেনশন। বুঝতে পেরেছেন? আর আপনারা লাইকটি শেয়ার বোধহয় বেশি দেন নাই আজকে, তো আশা করি দিবেন, তাহলে মানে আমি পাবো এই 10.8% পূর্ববর্তী বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে, এটা বলেছিলাম মাহফুজ মাদ্রাজি স্যার। 7 ফেব্রুয়ারি মাস্টার্সদের এক্সাম স্টার্ট, এই ক্ষেত্রে বিসিএস কম্বিনেশন স্টাডি সম্পর্কে কিছু বলবেন প্লিজ। শুনেন, এখন প্রথমত বলবো যে দুইটা কথা বলবো, একটা আপনার পক্ষে বলবো আর একটা আপনার বিপক্ষে বলবো। এক নম্বর হচ্ছে বিপিএসসি পরীক্ষার ডেট দেয়, এটা কখনোই চিন্তা করে দেয় না যে কার পরীক্ষা আছে কার পরীক্ষা নেই, কারণ কারো না কারো পরীক্ষা থাকবেই, হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ডিপার্টমেন্টের পরীক্ষা বা কোনো না কোনো জায়গায় পরীক্ষা থাকবে। অতএব পিএইচকে এটি আমলে নেওয়ার কোনো সুযোগ থাকে না, এটা চিন্তা করার কোনো সুযোগ থাকে না। তারপরেও করোনাকালীন সময়ে যেহেতু সব কিছু ডিলে হয়ে গেছে, সেই ক্ষেত্রে একটু বিবেচনায় আনতে পারত। এবং আপনার বিপক্ষে একটা কথা বলি, সেটা হলো আমি এমন স্টুডেন্টকেও দেখেছি যে আমি নাম বলবো না, সে সকালবেলা বিসিএস রিটেন দিয়ে বিকেলবেলা ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়েছে, গিয়ে বিকালে পরীক্ষা ছিল ডিপার্টমেন্ট, সে ক্যাডার হয়েছে। অতএব ডোন্ট মাইন্ড, একটা কথা আছে যে রাধে সে চুলো বাঁধে। অতএব সত্যিকার অর্থে যদি আপনার এতদিনের প্রস্তুতি থেকে থাকে, তাহলে মাস্টার্স পরীক্ষা এটা কোনো ইস্যু না, আপনি দুইটাই দিবেন। এখন আপনি বলতে পারেন যে কম্বিনেশন করে পড়ালেখাটা কেমন করব। প্রথমত হচ্ছে আপনি আপনার মাস্টার্সের যে কয়টা সাবজেক্ট আছে, আমি শিওর অনেকে কোন কোন সাবজেক্টে আসছে তাও মনে হয় ভুলে গেছে করোনার সময়। আপনি দেখবেন এই সকল পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই। পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো আসে না, তার আগের বছরের প্রশ্নগুলো টুকটাক কমন পড়ে। তো প্রতি সাবজেক্টে এভাবে বেছে বেছে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, এগুলো নোটগুলো কালেকশন করে ফেলেন, অথবা বই কালেকশন করে দাগায় ফেলেন। প্রতিদিন আপনি মাস্টার্সের জন্য কিছু সময় দেন, বিসিএস এর জন্য কিছু সময় দেন। বিসিএস এর জন্য আপনি 4 থেকে 5 ঘন্টা দেন, মাস্টার্সের জন্য 4 থেকে 5 ঘন্টা দেন, 10 ঘন্টা দেন। 10 ঘন্টা তো পড়াই যায়, 10 ঘন্টার বেশি পড়ে মানুষ, অনেক মানুষ আছে 15 ঘন্টা 16 ঘন্টাও পড়ছে। তো আপনাকে বলছি 10 থেকে 12 ঘন্টা দেন। এইভাবে আপনাকে কেউ মাইন্ড করেন না আমার কথায়। ডিপার্টমেন্টের পরীক্ষা চলতেছে, বিসিএস পরীক্ষা চলতেছে, এমন ক্যাডারের সংখ্যা অনেক, এমন হয়েছে। এই কারণে সত্যিকার অর্থে যদি আপনি এতদিন পড়ে থাকেন, তাহলে মাস্টার্স পরীক্ষা আপনার কাছে ফ্যাক্ট না। আমি আর একটা কথা বলি, আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, এটা আপনার ব্যাপার। কারণ একজন মানুষের সব কথা যে ভালো লাগবে ব্যাপারটা তা না। আমি আপনাকে বলতে চাই যে আপনার সফলতার বা আপনার পড়ালেখার ক্ষেত্রে মানে চারপাশ দিয়ে ঘটে যাওয়া অনেক ঘটনাই এগুলো ঘটনা না। এইগুলোকে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে আপনার লাইফে আপনি উন্নতি করতে পারবেন না। আপনার চারপাশের মানুষ কি বলছে এটা সহ্য করতে পারতেছেন না, আপনার মাস্টার্স পরীক্ষা, হায় হায় এখন কি করব, 2 মাস আছে মাত্র পরীক্ষার ডেট, পিএসসি পারলে আর 1 মাস বাড়ায় দিত, তাইলে কি ভালোটাই না হইতো। আরে ভাই, পিএসসি তো আর 1 মাস আগেও পরীক্ষা নিতে পারতো, যদি নিত তাহলে আপনার কি হইতো। এই পরীক্ষা তো গত বছর এপ্রিল মাসের পরীক্ষা, আপনি তো 1 বছর সময় পাইছেন। করোনার কারণে যে 1 বছর সময় পাইছেন, আপনি করেন নাই, পাণ্ডিত্য করে বেড়াইছেন, এটা দায়ভার কার?
আপনি নানান কথাই বলে বেড়াইছেন, অমুক পড়ে তমুক পড়ে, জীবন বাঁচে না। আমার অনেক স্টুডেন্ট কমেন্টস করছে যে মানুষের জীবন বাঁচে না, আপনি পড়া নিয়ে ব্যস্ত। কি হয়েছে ভাই? গর্ব করে বলতেছি, আমার স্টুডেন্ট পড়ার টেবিলেই ছিল, কিছুই হয়নি। গর্ব করে বলতেছি, আমি পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। মানুষকে যদি ভালো কর্মে ব্যস্ত রাখা যায় তাহলে তার কিছুই হবে না, সে সৃষ্টিকর্তা কৃপায় তার তেমন কোনো ক্ষতি হবে না। আপনি হতাশ করছেন, হয় আপনি এফেক্টেড হয়েছেন, আর না হয় আপনি পড়ার টেবিল থেকে ঝরে গেছেন। এখন দেখেন কেমন লাগে। অতএব কোনো স্যার আমার একাডেমিক সেশন 13-14 বা সেশন জট এর কারণে 2019-এর রেজাল্ট পাবলিশ হয়েছে, এখন পাসিং ইয়ার কত দিব পাবলিক ইউনিভার্সিটি, স্যার একটু বলেন প্লিজ। পাসিং ইয়ার যেটা সেটা, রেজাল্ট যেদিনই হোক, বুঝতে পারছেন? রেজাল্ট যেদিনই হোক, সেশন যেটা ছিল ওইটাই রেজাল্ট। বাংলাদেশে এটা 2019-এ হয়েছে, এটা 2029-ও হইতে পারত, এটা কোনো ব্যাপার না। মানে যে কোনো ঘটনাই ঘটতে পারে, সব ঘটনা এদেশে ঘটতে পারে, বুঝতে পারছেন? অতএব এগুলো কোনো ব্যাপার না। আগামী 10 বছরের জন্য পড়ালেখা বন্ধ করে দেওয়া উচিত। আগামী 10 বছর পড়ালেখা বন্ধ রাখলে কেমন হয়? টোটালি পড়ালেখা, সব ধরনের পড়ালেখা, সার্টিফিকেট কোর্স যা আছে একাডেমিক সব বন্ধ রেখে 10 বছর অফ রাখলেই ভালো হয়। কি দরকার আছে? একজন শিক্ষার্থী যদি 13-14 সেশনে তার 19-এ এসে মাস্টার্সের রেজাল্ট দেয়, তাহলে আর কি। আচ্ছা যাই হোক, তো এখন আমি যেটা বলছি, যাদের মাস্টার্স পরীক্ষা, আমাকে অনেকে মেসেজ করছেন মাস্টার্স পরীক্ষা নিয়ে এই সেই, এইগুলো কোনো বিষয় না ভাই, এগুলো বাদ দেন, এসব চিন্তাই বাদ দেন। আপনি ধরে নেন যে বিসিএস পরীক্ষা দিবেন, মাস্টার্স পরীক্ষা দিবেন, মাস্টার্স পরীক্ষার মধ্যে আরেকটা সাবজেক্ট হচ্ছে বিসিএস। আপনি ধরেন মাস্টার্স পরীক্ষা দিবেন, আপনি 6 সাবজেক্ট ধরেন, 5-6 সাবজেক্ট দিবেন আপনি মাস্টার্স পরীক্ষা, আর বিসিএস এ মনে করেন আর 6 সাবজেক্ট, তাহলে আপনার সাবজেক্ট 12টা। এটা ধরে নিয়ে পড়েন, রিল্যাক্স, নো টেনশন। কি বলছি বুঝতে পারছেন? আপনার মাস্টার্সের সাবজেক্ট কয়টা? যদি আপনার মাস্টার্সের সাবজেক্টের 5টা, তাহলে বিসিএস এর সাবজেক্ট 6টা, তাহলে আপনার মোট সাবজেক্ট 11টা। এইটা আপনি মাথায় নিয়ে পড়েন, রিল্যাক্স। শর্টকাট পলিসি দিয়ে দিলাম, এর স্যার ভালো পলিসি নাই। অর্থাৎ আপনার সাবজেক্ট হলো এখন 11-12টা। আপনার মাস্টার্স কয়টা সাবজেক্ট বলেন? অনার্স পাসিং ইয়ার হবে 2017 আর মাস্টার 2018। হ্যাঁ, আপনার বলেন মাস্টার্সের সাবজেক্ট কয়টা? একজন বলেন। এই 50 বেজে গেছে, আমি বিদায় নিব, পরীক্ষা আছে 11টায়। আমার 3টা ব্যাচে পরীক্ষা আছে, সবাইকে বলি আরেকটা ব্যাচে পরীক্ষা শুরু হবে আগামীকাল। আরেকটা ব্যাচে পরীক্ষা আগামীকাল শুরু হবে, রাত 11টায় পরীক্ষা হয়। 2টা কাজ করতে পারছি, একটা হলো যাদের 10টার সময় জীবনী আসতো তাদের এটা বন্ধ হয়ে গেছে, আর যারা 10টা-11টার সময় ল্যাপের নিচে গিয়ে ফেসবুকিং করতো তাদের এটা বন্ধ হয়েছে। তারা 11টার সময় পরীক্ষা দিয়ে 12টা 12:30 পর্যন্ত কোন কোন প্রশ্নগুলো ভুল করছে ওইগুলো আবার নোট করতে হয় তাদেরকে নোট করে ওইগুলো পড়ে তারপরে ঘুমাইতে হয়। এটা করোনাকালীন সময় করছি। আপনি যখন হতাশ করছেন, চিল্লাচিল্লি করছেন, তখন আমি এই কাজগুলো স্টুডেন্টকে দিয়ে করাইছি। আপনি যখন ফেসবুকে লিখছেন যে অমুক টিচার টাকা কামাচ্ছে, টাকা নিয়ে পড়াচ্ছি স্টুডেন্টদেরকে, আর অমুক টিচার ফ্রি পড়াচ্ছে, যে টিচার ফ্রি পড়ায় তো সে আর পড়ায় নাই, কয়দিন পড়ায় নাই, কারণ সবকিছুর জন্য মোটিভেশন দরকার হয়। আমি টাকা নিয়েছি, আমি নিয়েছি, সার্ভিস দিয়েছি, এতে আপনি লাভবান হয়েছেন, আমিও আপনাদের মাঝে সুস্থ সবল, বা আমিও ভালো আছি, আমারও বেঁচে থাকার অধিকার আছে, তাই না? অতএব আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে যে যা হয়েছে পাস্ট ইজ পাস্ট, ওটা চিন্তা করে লাভ নাই। সামনের দিনগুলো আপনার ভালো যাবে। 5টা ম্যাথ, ওই যে 5টা ভাইবা সহ 8টা, যার 8টা সে ধরে নেন 14টা, যার 5টা সে ধরে নেন 11টা, হয়ে গেল, রিল্যাক্স। টেনশন করার কোনো কারণ নাই ভাই। প্রথমেই বলছি, জীবনে এত প্যারা নেওয়ার দরকার নাই, হয় হবে নয় হবে না, আপনি আপনার চেষ্টা করে যান। ভালো থাকেন, শুভরাত্রি, সবার জন্য শুভকামনা।